attention please. Today I am going to discuss hypertrophic pyloric stenosis. Meanwhile, we have read the gastric outlet obstruction or adult pyloric stenosis, and it is a quite mechanism of development of this hypertrophic pyloric stenosis is quite different from the adult hypertrophic pyloric stenosis. In case of adult, the cause of pyloric stenosis is the scarring of the first part of the duodenum বা pyloric canal. সেখানে স্ক্যারিং হয়ে আলসার ছিল, আলসার থেকে স্ক্যারিং হয়ে টোটালি প্যাসেজটা বন্ধ হয়ে গেছে, বাট হিয়ার ইট ইজ এ কনজেনিটাল ডিফেক্ট. Here is also the same thing, pyloric canal is blocked, but the mechanism is different. Regarding the introduction, a condition characterized by hypertrophy of the two circular muscle layers of the pylorus. আমরা জানি from the anatomical view, pylorus has got one longitudinal and another circular muscle layer. তো এক্ষেত্রে কি হচ্ছে, hypertrophy হচ্ছে of the both layers of the pyloric muscles, resulting in constriction and obstruction of gastric outlet. Clear? এবং এখানে একটা পিকচার দেখো, this is the pyloric stenosis হয়েছে স্টমাক. হিয়ার ইজ দেখো পাইলোরাস পোর্শনে দেখো সার্কুলার অ্যান্ড লংগিটিউডনাল মাসেলটা হাইপারট্রফি হয়ে একদম কনস্ট্রিকশন হয়ে গেছে কত বড় এরিয়া নিয়ে, অ্যান্ড ইট ইজ দি ডিউডেনাল ওপেনিং. ক্লিয়ার? ইট ইজ দি ডিউডেনাল ওপেনিং হেয়ার, অ্যান্ড এইটা হচ্ছে পাইলোরাসের মাসেল লেয়ারটা তো থিকেন্ড অ্যান্ড কনস্ট্রিক্টেড হয়ে এই যে পাইলোরিক ক্যানেলটা কতটুকু ন্যারো হয়েছে. দিস ইজ দি পাইলোরিক ক্যানেল অ্যান্ড দিস ইজ দি ডিউডেনামের ফার্স্ট পার্ট. এবং এই ডিজিজটা প্রথম ডেসক্রাইব করেন একজন নামকরা সার্জন হিসপ্রুংস, ওনার নাম, তার নাম অনুসারে উনি এটা প্রথম আবিষ্কার করেন অ্যাট দি মানে ইয়ার অফ 1888. তার মানে কত আগে? তুমি তো তখন তো ছোট, তাই না? আচ্ছা ঠিক আছে, নাও হয়নি, ঠিক আছে, it is correct. আচ্ছা, regarding the epidemiology, incidence of development of hypertrophic pyloric stenosis is 1.5 to 4 per 1000 live births. যদি আমরা 1000 লাইভ বার্থের কল্পনা করি, সেখানে আমরা 1.5 to 4 এই ডিজিজটা পেতে পারি, তাহলে ইনসিডেন্সটা একেবারে নট লেস. এবং একটা মজার কাহিনী হচ্ছে মেল টু ফিমেল রেশিও ইজ 4:1, এবং ফার্স্ট বর্ন মেল চাইল্ডের ক্ষেত্রে এই ডিজিজটি হয়. তাহলে ফার্স্ট বর্ন মেল চাইল্ড ইজ এফেক্টেড মোর, এবং ফিমেল টু মেল রেশিও ইজ 1:4.5. যদি মানে একটা ফিমেল এফেক্টেড হয় তাহলে 4 থেকে তার 4 গুণে বেশি মেল বেবিরা এফেক্টেড হয়, অ্যান্ড ফার্স্ট বর্ন মেল বেবি ইজ এফেক্টেড ফার্স্ট. এটিওলজি চিন্তা করতে গেলে আমাদের জানতে হবে ইট ইজ ইডিওপ্যাথিক. একটা কনজেনিটাল ডিফেক্ট কেন হচ্ছে উই হ্যাভ নো আইডিয়া, বাট উই অ্যাজিউম দ্যাট একটা জেনেটিক ফ্যাক্টর মে বি রেসপন্সিবল. অবভিয়াসলি জেনেটিক ফ্যাক্টর ইজ রেসপন্সিবল. রিয়ালি অটোসোমাল ডমিনেন্ট যে বেবিগুলো জন্মায় তাদের ভিতরে এই জিনিসগুলো দেখা যায়. আর কি হয়, ইট বিয়ার্স এ ফ্যামিলিয়াল হেরিডিটি, অর্থাৎ একটা ফ্যামিলিতে যদি একটা মেল চাইল্ডের এরকম ডিজিজ হয়ে থাকে তাহলে সেই ফ্যামিলিতে আরও হওয়ার চান্স থাকে. আর একটা এথনিক্যাল অরিজিন, দ্যাট ইজ মোর ইন হোয়াইটস অ্যান্ড মোর কমনলি সিন ইন ককেশিয়ানস. তাহলে আমরা এদিক দিয়ে একটু সেফ আছি, আমরা তো ককেশিয়ানভুক্ত দেশ না, নাকি? আচ্ছা, আর হচ্ছে কি এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর আছে, সেখানে আমরা বলতে চাচ্ছি যে ডিউরিং দি প্রেগনেন্ট পিরিয়ড ইফ দি মাদার ইউজেস এরাইথ্রোমাইসিন অর অ্যাজিথ্রোমাইসিন ড্রাগ, এটা এই ধরনের একটা এই ডিজিজকে এনকারেজ করে. আরেকটা হচ্ছে কি ট্রান্সপাইলোরিক ফিডিং অফ প্রিম্যাচিউর বেবিস. যদি প্রিম্যাচিউর বেবি বর্ন হয়েছে তাকে যদি ট্রান্সপাইলোরিক ফিডিং করা হয় তাহলে দেখা গেল যে আফটার বর্ন বেবির ওখানে হাইপারট্রফি হয়ে গেল পাইলোরিক মাসকুলেচারের ভিতরে. তাহলে দিজ আর দি এটিওলজিক্যাল ফ্যাক্টর. প্রথম কথা হলো যে ইডিওপ্যাথিক, তারপরে আমরা হচ্ছে জেনেটিক অ্যান্ড অটোসোমাল ডমিনেন্টের ভিতরে পাওয়া যাচ্ছে. একটা ফ্যামিলিয়ার ট্রায়েড রক্ষা করে
এথনিক গ্রুপের ভিতরে বেশি পাওয়া যায় এবং কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরকে আমরা দায়ী করি এর জন্য। এখানে নাওএডেজ একটা নতুন একটা থিওরি এই এটিওলজি সম্পর্কে বের হয়েছে, সেটা তোমাদের একটু জেনে রাখা ভালো। দ্যাট ইজ ইট ইজ নট ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, বাট অ্যাজ এ ডক্টর ইউ শুড হ্যাভ টু নো ইট। দ্যাট ইজ জিআই হরমোনস লাইক গ্যাস্ট্রিন, সাবস্টেন্স পি, তারপরে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ডেফিসিয়েন্সি অফ নাইট্রাস অক্সাইড, এই সমস্তগুলো কিন্তু এর জন্য রেসপন্সিবল বলে ভাবা হচ্ছে। তাহলে কি জিআই হরমোনস, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হরমোনস লাইক গ্যাস্ট্রিন, সাবস্টেন্স পি, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টরস, ডেফিসিয়েন্সি অফ নাইট্রাস অক্সাইড, এগুলোর জন্য দেয়। নাইট্রাস অক্সাইডের কি কাজ এখানে? ডাইলেটেশন করে, রিল্যাক্স করে। তো যদি নাইট্রাস অক্সাইডের ডেফিসিয়েন্সি থাকে তাহলে পাইলোরিক মাসেলটা রিল্যাক্স করবে না। আবার বলা হচ্ছে যে মাসেল লেয়ারের ভিতরে ডেফিসিয়েন্সি থাকে, সেসব কোয়ান্টিটি অফ নিউ নার্ভ টার্মিনালস। দেখা যাচ্ছে যে মাসেল লেয়ারের ভিতরে যে নার্ভ টার্মিনালগুলো থাকে তারা কিছু অংশ দায়ী, মার্কার্স ফর নিউ সাপোর্টিং সেল সেটাও দায়ী, অ্যান্ড পেপটাইড কন্টেনিং নার্ভ ফাইবার্স। This abnormal innervation of muscular layer leads to failure of relaxation of the pyloric muscles and increase the synthesis of growth factors, and ultimately যেখানে তোমার স্টেনোসিস ডেভেলপ করছে। তাহলে মাসেলের পাইলোরিক মাসেলের ভিতরে যদি অ্যাবনর্মাল ইনারভেশন থাকে, লাইক নার্ভ টার্মিনালসের অথবা মার্কারের ভিতরে অথবা পেপটাইড, যেগুলো নার্ভ ফাইবারগুলোকে হেল্প করে বিভিন্ন ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিতে, এগুলো ডেফিসিয়েন্সি যদি থেকে থাকে তাহলে তোমার পাইলোরিক মাসেলটা রিল্যাক্স হতে পারে না। আলটিমেটলি দেয়ার ডেভেলপস দি পাইলোরিক স্টেনোসিস। এখানে আমরা কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরকে রেসপন্সিবল মনে করছি। একটা হচ্ছে টার্নার সিন্ড্রোম। ডু ইউ নো হোয়াট ইজ টার্নার সিন্ড্রোম? মোস্ট অফ আস have heard the name of Turner syndrome. Tracheoesophageal fistula, দ্যাট ইজ আমরা বলছি যে একটা বেবি যদি তোমার হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস নিয়ে জন্মগ্রহণ করে, তার সাথে দিস ফলোয়িং কন্ডিশনস মে অ্যাসোসিয়েটেড। এবং একটা জিনিস সবসময় মনে রাখবা, যখন একটা কনজেনিটাল অ্যাবনর্মালিটি ডিটেক্ট হবে, অলওয়েজ ইউ শুড টু থিঙ্ক দ্যাট দেয়ার মে বি সাম আদার কনজেনিটাল অ্যাবনর্মালিটিস। তো এক্ষেত্রে আমরা কী কী চিন্তা করতে পারি? টার্নার সিন্ড্রোম, tracheoesophageal fistula, esophageal atresia and trisomy 18, এই কয়েকটা কনজেনিটাল অ্যাবনর্মালিটিটা ইউজুয়ালি হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এই হলুদ পিকচারটা দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে আমরা প্যাথোফিজিওলজি সম্পর্কে কিছু আলাপ করতে চাই। রিগার্ডিং দি প্যাথোফিজিওলজি আমরা বলছি কি, দেখো এখানে দুটো জিনিস দেখানো হয়েছে। ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিটা কেমনভাবে হচ্ছে, বাম পাশে আমরা লিখছি কি, দেখো হাইপারট্রফিড মাসেল, যার ফলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হচ্ছে অ্যান্ড অবস্ট্রাকশন হচ্ছে। আমাদের মাসেল লেয়ারটা পাইলোরাসের বোথ মাসেল লেয়ারটা হাইপারট্রফিড হয়ে গেছে। কেন হাইপারট্রফিড হচ্ছে সেটা আমরা জেনেছি। অ্যান্ড দিস হাইপারট্রফিড মাসেল কজেস গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, ঠিক আছে? এবং অ্যাজ এ রেজাল্ট দেয়ার ডেভেলপস নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং, যেটা আমাদের অ্যাডাল্ট হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসেও আমরা পাই, যে নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং হচ্ছে। আর কি হচ্ছে, এইটা এই ভমিটিংয়ের জন্য দেয়ার ইজ লস অফ গ্যাস্ট্রিক ফ্লুইড অ্যান্ড হাইপারক্লোরেমিক, হাইপারক্যালেমিক অ্যালকালোসিস হচ্ছে, যেটা আমাদের অ্যাডাল্টেও হয়। আর কি হচ্ছে, প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। দিস টার্মস ইজ নোন টু আজ, ওকে? এখানে আমরা পিকচারে কি দেখাচ্ছি, দেখো ইনফেন্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। এই পেশেন্টের ভমিটিং হচ্ছে। এই ভমিটিংয়ের কারণে কি হচ্ছে, হাইড্রোজেন আয়ন লস হচ্ছে, ক্লোরাইড আয়ন লস হচ্ছে, পটাশিয়াম আয়ন লস হচ্ছে। হাইড্রোজেন আয়ন লস হয়ে অ্যালকালোসিস হচ্ছে, হাইপারক্লোরিমিয়া হচ্ছে, আর হাইপোক্যালিমিয়া হচ্ছে। ইট ইজ ডিউ টু দি ভমিটিং ইফেক্ট। ভমিটিং ইফেক্টের জন্য তিন ধরনের ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি আমরা মার্ক করছি। একটা হচ্ছে অ্যালকালোসিস, হাইপোক্লোরেমিয়া অ্যান্ড হাইপোক্যালিমিয়া। আচ্ছা, এর পরবর্তীতে কি আসছে দেখো,
ব্লাডের ভিতরে এই জিনিসটি হওয়ার কারণে ব্লাডের ভিতরে কি হচ্ছে, মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে। ব্লাডের ভিতরে আমরা পাচ্ছি মেটাবলিক অ্যালকালোসিস। ক্লিয়ার? কোনো কনফিউশন থাকলে আমাকে জানাও। আচ্ছা, এই সিচুয়েশন যখন হচ্ছে, যখন ব্লাডের ভিতরে মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে, দেন কিডনি তো বসে থাকবে না, কিডনি হ্যাভ টু ডু সামথিং, অ্যান্ড দিস রিনাল কম্পেনসেশন তখন স্টার্ট হয়ে যাবে। কিডনি এখান থেকে কি করবে, ও বাইকার্বনেটটা বের করে দেওয়ার চেষ্টা করবে। তারপরে কি হবে, এই বাইকার্বনেট বেরোনোর সাথে সাথে ও তো একা বেরোবে না, ও আবার একজনকে মানে গ্যাটিস নিবে, দ্যাট ইজ সোডিয়াম। বাইকার্বনেট তো সোডিয়াম নিয়ে যায়, তাই তো? আমি ভুল করছি না তো? তাহলে বাইকার্বনেট যখন বেরোচ্ছে তখন ও সাথে সোডিয়াম নিয়ে বেরোচ্ছে। এখন এখানে কি হচ্ছে, তাহলে সোডিয়াম কনজারভেট, এই সময় আবার কিডনির কাছে সিগন্যাল গেল যে না, ইট ইজ গোয়িং টু ব্যাড, সোডিয়ামকে তোমাকে সেভ করতে হবে। ও তখন এই সোডিয়াম কনজারভেশনটা শুরু করে দিল। এইটা শুরু করছে কিসের বিনিময়ে? ও হাইড্রোজেন আয়ন বের করে দিচ্ছে। আর কি করছে, হাইড্রোজেন আয়ন বের করে দেওয়ার ফলে তোমার কি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বের হয়ে যাচ্ছে, এবং সে তার ফলবর্তীতে প্যারাডক্সিক্যাল অ্যাসিড ইউরিয়া তৈরি হচ্ছে। আর কি হচ্ছে, পাশাপাশি পটাশিয়ামও বেরিয়ে যাচ্ছে, যে হাইপোক্যালিমিয়া সৃষ্টি হচ্ছে। তাহলে এই প্যারাডক্সিক্যাল অ্যাসিড ইউরিয়া এবং হাইপোক্যালিমিয়া, এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, হাউ দে আর প্রডিউসিং। এই শেষের দুটো কিন্তু হচ্ছে আমাদের কিডনির মাতব্বরির জন্য, ঠিক আছে? তা নাহলে কিন্তু এই জিনিসগুলো হতো না। ওকে, যেটা আমরা ডায়াগ্রামেটিক্যালি দেখাইছি সেটাই। ভমিটিংটা আমাদেরকে দুইভাবে ক্ষতি করছে। লস অফ ওয়াটার, দ্যাট ইজ ডিহাইড্রেশন হচ্ছে, লস অফ গ্যাস্ট্রিক অ্যাসিড ফ্রম স্টমাক, দ্যাট ইজ হাইপারক্লোরিমিয়া হচ্ছে, impaired kidneys ability to excrete bicarbonate ion and prevents collection of alkalosis. আর এদিক দিয়ে কি হচ্ছে, হাইপোভলিমিয়া হচ্ছে। হাইপোভলিমিয়া হওয়ার কারণে, কারণ লস হচ্ছে তো ওয়াটার, সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম হচ্ছে, অ্যান্ড ইট অ্যাক্টস অন কিডনি, এবং কিডনি দিয়ে তখন কিডনির মাতব্বরিগুলো স্টার্ট হয়ে যাচ্ছে। যখন কিডনির উপরে কিডনি অ্যাকশন শুরু করলো, তখন কি করছে, সে কিন্তু সোডিয়াম রিটেনশন করছে টু কারেক্ট ইন্ট্রাভাস্কুলার ভলিউম রিপ্লেশন। ও সোডিয়ামকে ধরে রেখে ভলিউম ঠিক করার চেষ্টা করছে। এক্সক্রিয়েট ইনক্রিজ অ্যামাউন্ট অফ পটাশিয়াম ইন দি ইউরিন। অ্যাজ এ রেজাল্ট দ্যাট ডেভেলপস হাইপোক্যালিমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া অ্যান্ড হাইপোক্যালিমিয়া। এর সাথে তোমার কিন্তু ম্যাগনেসিয়ামও কিছুটা বের হয়ে যায়, যার ফলে ম্যাগনেসিয়ামেরও ঘাটতি আছে, অ্যান্ড অল এক্সক্রিয়েশন অফ হাইড্রোজেন লিডিং টু অ্যাসিড ইউরিয়া। যখন কিডনি তোমাকে হাইড্রোজেন বের করে দিচ্ছে, তখন আলটিমেটলি অ্যাসিড ইউরিন হবে। ইনিশিয়াল অ্যালকালোটিক ইউরিন বিকামস অ্যাসিডিক। ইউরিন তো নর্মালি অ্যালকালাইন অ্যাসিডিক, অ্যাসিডিক। তাহলে ইনিশিয়াল অ্যালকালোটিক ইউরিন বিকামস অ্যাসিডিক, দ্যাট ইজ প্যারাডক্সিক্যাল অ্যাসিড ইউরিয়া। এরপরে কি আসছে, বডিজ কম্পেনসেটরি ডিফেন্স রেসপন্স টু মেটাবলিক অ্যালকালোসিস ইজ hypoventilation, and this hypoventilation increased arterial PCO2. তাহলে কি হলো, সেকেন্ডারি রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে। মানে কতগুলো কনসিকোয়েন্স একসাথে হচ্ছে, যে ইনিশিয়াল অ্যালকালোটিক ইউরিন যখন বিকাম অ্যাসিডিক, এটাকে আমরা বলছি প্যারাডক্সিক অ্যাসিড ইউরিয়া। এর সময় কি করছে, বডিজ ডিফেন্স মেকানিজম, সেটা জন্য কি হলো, হাইপোভেন্টিলেশন হচ্ছে। সে স্লো অক্সিজেশন করছে, স্লো রেসপিরেশন দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, আর্টারিতে কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট বেড়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি সেকেন্ডারি রেসপিরেটরি অ্যাসিডোসিস। ক্লিয়ার? একটু জটিল জিনিস, বাট এগুলোকে জটিলভাবে মনে রাখতে হবে। এই ইলেকট্রোলাইটগুলো আমরা চোখে দেখি না, কিন্তু সারাটা জীবন যতদিন পর্যন্ত ডাক্তারি করবা, এর এই সমস্ত অ্যাবনর্মালিটি, নর্মালিটি, এটা নিয়ে আমাদেরকে চলতে হবে।